আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি সম্পর্কে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধিতে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্য সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করি। ফৌজদারি কার্যবিধি 1898 এটা একটি পদ্ধতিগত আইন, কারণ এখানে দণ্ডবিধি সহ অন্যান্য কিছু আইনের তদন্ত, অনুসন্ধান, বিচার, আপিল, রিভিশন ইত্যাদি বিষয়ের পদ্ধতিগত বিষয়ে আলোচনা করা হয়েছে। ফৌজদারি মামলা এবং বিচার সংক্রান্ত বিষয়ে এই আইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন। এই আইনের এক ধারায় সংক্ষিপ্ত শিরোনাম এবং কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক ধারার এক উপধারায় বলা হয়েছে যে এই আইনটি ফৌজদারি কার্যবিধি 1898 নামে অভিহিত হবে এবং এটি 1898 সালের জুলাই মাসের প্রথম দিনে বলবৎ হবে, অর্থাৎ কার্যকর হবে। 1898 সালের জুলাই মাস থেকে এই আইন কার্যকর হয়েছে বলে গণ্য হবে। দুই উপধারায় বলা হয়েছে যে এই আইন সমগ্র বাংলাদেশে বিস্তৃত হইবে, তবে বর্তমান বলবৎ কোনো বিশেষ আইন অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইন দ্বারা অর্পিত কোনো বিশেষ এখতিয়ার বা ক্ষমতা অথবা নির্ধারিত কোনো বিশেষ কার্যপ্রণালীকে এই আইন প্রভাবিত করবে না। তার মানে হচ্ছে এটা সমগ্র বাংলাদেশে ঠিকই বলবৎ হবে, কিন্তু বিশেষ আইনে যদি বিশেষ কোনো বিধান বলা থাকে, তবে সেই বিশেষ আইনের বিশেষ বিধান অনুযায়ী যে এখতিয়ার বা ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই ক্ষমতাকে, সেই বিধানসমূহকে এই আইন প্রভাবিত করবে না। এই আইনের 4 ধারায় গুরুত্বপূর্ণ অনেক টার্মের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞাসমূহ চলুন আলোচনা করি। 4 ধারার এক উপধারার কতে বলা হয়েছে যে অ্যাডভোকেট বলতে কি বোঝায়। আমরা সাধারণত অ্যাডভোকেট বলতে বুঝি যে উকালতি করে কোনো আদালতে। এই আইনের ক ধারায় বলা হয়েছে যে অ্যাডভোকেট বলতে আপাতত বলবৎ কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো আদালতে উকালতি বা প্র্যাকটিস করার জন্য অনুমোদিত কোনো অ্যাডভোকেট বা মুক্তাকে বোঝায় এবং এর অন্তর্ভুক্ত এমন কার্যধারায় কাজ করার জন্য আদালতের অনুমতি নিয়ে নিযুক্ত অন্য যে কোনো ব্যক্তিকেও বোঝায়। কতে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল বলতে কি বোঝায়। যে অ্যাটর্নি জেনারেল বলতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে বোঝায় এবং এর অন্তর্ভুক্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেল অথবা একজন সরকারি অ্যাডভোকেট বা এমন কর্মকর্তা যাকে সরকার সময়ে সময়ে এই উদ্দেশ্যে নিযুক্ত করতে পারেন, এমন কোনো ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করে। খতে বলা হয়েছে জামিনযোগ্য অপরাধ বলতে কি বোঝায়। জামিনযোগ্য অপরাধ বলতে দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য হিসেবে দেখানো যে কোনো অপরাধকে বোঝাবে অথবা যা আপাতত বলবৎ অন্য কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে সেই ধরনের অপরাধকে অন্তর্ভুক্ত করবে। তার মানে হচ্ছে এই আইনের দ্বিতীয় তফসিলে দণ্ডবিধির অপরাধ সমূহের ক্ষেত্রে জামিনযোগ্যতা বা জামিন অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। তাই এই আইনের দ্বিতীয় তফসিলে যেগুলোকে জামিনযোগ্য বলা হয়েছে সেগুলো জামিনযোগ্য অপরাধ, অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইন দ্বারা যদি কোনো অপরাধকে জামিনযোগ্য বলা হয় তাহলে সেই অপরাধও জামিনযোগ্য হবে। এখানে অজামিনযোগ্য অপরাধ বলতে বোঝানো হয়েছে যে জামিনযোগ্য ব্যতীত অন্য যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলো হচ্ছে জামিন অযোগ্য অপরাধ। চতে আমলযোগ্য অপরাধ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায় যার জন্য, এবং আমলযোগ্য মামলা বলতে এমন মামলাকে বোঝায় যার জন্য একজন পুলিশ কর্মকর্তা দ্বিতীয় তফসিল অনুযায়ী বা আপাতত অন্য কোনো আইনের অধীনে ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে। তার মানে আমলযোগ্য অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অপরাধগুলোতে পুলিশ পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে। বর্গীয় জতে বলা হয়েছে নালিশ সম্পর্কে। নালিশ বলতে কি বোঝায়। কোনো ম্যাজিস্ট্রেট এই আইনের অধীন ব্যবস্থা গ্রহণ করবেন এই উদ্দেশ্যে তার কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে করা এই অভিযোগকে বোঝায় যে কোনো ব্যক্তি, সে পরিচিত হোক বা অপরিচিত হোক, একটি অপরাধ সংঘটন করেছে, তবে একজন পুলিশ কর্মকর্তার রিপোর্ট বা প্রতিবেদন অন্তর্ভুক্ত হবে না। তার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে সেজন্য তার কাছে মৌখিক বা লিখিতভাবে এরকম একটা অভিযোগ করা যে কোনো একটা ব্যক্তি, পরিচিত হোক বা অপরিচিত হোক, সে একটি অপরাধ করেছে, সেই সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানানো যাতে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে পুলিশ কর্মকর্তা যে রিপোর্ট তৈরি করেন বা প্রতিবেদন তৈরি করেন সেই প্রতিবেদন কিন্তু নালিশের অন্তর্ভুক্ত হবে না। ততে বলা হয়েছে অনুসন্ধান বা ইনকোয়ারি। অনুসন্ধান বা ইনকোয়ারি বলতে বোঝায় বিচার ব্যতীত অন্য প্রতিটি অনুসন্ধান যা এই আইনের অধীনে একজন ম্যাজিস্ট্রেট বা আদালত দ্বারা পরিচালিত হয়। একজন ম্যাজিস্ট্রেট বা আদালত বিচার ব্যতীত যে ধরনের অনুসন্ধানগুলো করে সেগুলো অনুসন্ধান। তদন্ত। ঠতে তদন্ত সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য এই বিধির অধীনে সমস্ত কার্যধারাকে বোঝায় যা একজন পুলিশ কর্মকর্তা দ্বারা অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। তার মানে তদন্ত সবসময় পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো কর্মকর্তা দ্বারা পরিচালিত হয়। ঢতে বলা হয়েছে অআমলযোগ্য অপরাধ সম্পর্কে। অআমলযোগ্য অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায় যার জন্য, এবং অআমলযোগ্য মামলা বলতে এমন মামলাকে বোঝায়
যার জন্য একজন পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারেন না। মানে অআমলযোগ্য অপরাধ বা অআমলযোগ্য মামলার জন্য একজন পুলিশ কর্মকর্তা আদালতের অনুমতি ব্যতীত বা ম্যাজিস্ট্রেট অনুমতি ব্যতীত অর্থাৎ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারেন না। অপরাধ বলতে কি বোঝায়? মূর্ধন্যতে অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপরাধ বলতে আপাতত বলবৎ যে কোনো আইন দ্বারা দণ্ডনীয় করা হয়েছে এমন যে কোনো কার্য বা ত্রুটিকে বোঝায় এবং এমন কোনো কাজকে বোঝায় যার বিরুদ্ধে গবাদি পশু অনধিকার প্রবেশ আইন 1871 অর্থাৎ ক্যাটল ট্রেসপাস অ্যাক্ট 1871 এর 20 ধারার অধীনে নালিশ করা যেতে পারে। এগুলোই অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে। দন্তনতে পাবলিক প্রসিকিউটর সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ সরকারি আইনজীবী। পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী বলতে 492 ধারার অধীনে নিযুক্ত যে কোনো ব্যক্তিকে বোঝায় এবং এর অন্তর্ভুক্ত পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় কাজ করা যে কোনো ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করে। এখন আমরা 5 ধারা সম্পর্কে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধির 5 ধারায় এই ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্য কি এবং এই ফৌজদারি কার্যবিধি কোন কোন অপরাধের বিচার করবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম 1 উপধারায় বলা হয়েছে যে দণ্ডবিধির অধীন অপরাধসমূহের বিচার। দণ্ডবিধির অধীন সমস্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্য কোনো ব্যবস্থা এই আইনে বর্ণিত বিধানাবলী অনুযায়ী করা হবে। তার মানে হচ্ছে দণ্ডবিধির সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত এবং বিচার এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সংগঠিত হবে। অন্যান্য আইনের অধীন অপরাধের বিচার। সাধারণত 2 উপধারায় বলা হয়েছে যে অন্য যে কোনো আইনের অধীন সমস্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার এবং অন্যান্য ব্যবস্থা ফৌজদারি কার্যবিধির বিধানাবলী অনুযায়ী করা হবে। তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে উক্ত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণের পদ্ধতি বা স্থান আপাতত বলবৎ যে কোনো আইনের বিধান সাপেক্ষে নির্ধারণ করা যদি হয়ে থাকে এই আইনের বিধান অর্থাৎ ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না। তার মানে হচ্ছে কোনো বিশেষ আইনে যদি বিশেষভাবে তদন্ত, অনুসন্ধান বা বিচারের কোনো পদ্ধতি বলা থাকে সেক্ষেত্রে ওই আইনের ক্ষেত্রে ওই বিধানসমূহ ওই আইন অনুযায়ী পরিচালিত হবে, ফৌজদারি কার্যবিধি সেখানে হস্তক্ষেপ করবে না। আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।